কিভাবে শর্টকাট ওয়েতে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি সেটাও দেখেছিলাম, তাই না? যেমন হচ্ছে ফার্স্ট দিন যেদিন করলাম সেদিন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে ফাইল থেকে সেভ অ্যাজ কত কাহিনী করে তারপর একটা ফাইল ক্রিয়েট করেছি। আর গত ক্লাসে কি করছি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট জাস্ট যে ফাইলটা দরকার, যে এক্সটেনশনে দরকার সেটা দিয়ে দিয়েছিলাম, তাই তো? তো ঠিক একইভাবে যদি আজকেও আমরা করে ফেলি, দেখেন যে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যেখানে কাজ করতে চাচ্ছি সেই ফোল্ডারের ভিতরে। যেমন আপনাদের হচ্ছে কি ওয়েব 2, তো ওয়েব 2-র মধ্যে এসে এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের আজকে কি ডে 3 না, ডে 3 নিয়ে নিলাম, ডে 3। এখন ডে 3-র ভিতরে আমাদের একটা কি লাগবে, HTML ফাইল লাগবে না, যেখানে আমরা HTML এর কোডগুলো করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাইতে পারি। তাহলে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট করার পর এরকম চলে আসার কথা, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। যাদের নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আসে না তারা এভাবে করতে পারবে না, তাদেরকে কি করতে হবে, তার মানে তাদের হচ্ছে ওই যে এক্সটেনশনটা কি করা আছে, হাইড করা আছে, ওটাকে শো করে দিতে হবে। দেন এটাকে রিনেম করে দিলেই হয়ে যাবে। তো আমি দেখেন এখানে রিনেম করে দিয়ে দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে আমাদের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এই ফাইলটাকে আমরা যদি ডাবল ক্লিক করি রান হবে কোথায়, ক্রোমে। আচ্ছা, ডাবল ক্লিক করলে ক্রোমে কেন রান হচ্ছে, কারণ ক্রোম যে আমাদের ব্রাউজারটা সেই অ্যাপ্লিকেশনটা এখানে ধরে রাখা আছে, তাই না, এই ফাইলের জন্য। এইটার কোড লেখার জন্য কোথায় যাইতে হবে, কোড এডিটরে। তাহলে কোড এডিটর আমাদের এখানে দেওয়া আছে কি নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে নোটপ্যাড প্লাস প্লাসে চলে গেলাম। দেখেন তো এখানে হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ওই ফাইলের জন্য কোড লিখব আর সেটাকে রান করব কোথায়, এই ব্রাউজারে, তাই তো? একটু খেয়াল করেন যে আমাদের প্রত্যেকটা HTML এর ফাইলের জন্য আমাদের কিছু বেসিক কোড লিখতে হয়। যেমন এই যে এরকম যে HTML ট্যাগ শুরু করতে হয়, আবার HTML ট্যাগটাকে শেষ করতে হয়। আর এর ভিতরে থাকে কি আমাদের হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। হেডের ভিতরে থাকতো কি, এখানে থাকে হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল শুরু, টাইটেল শেষ। আর হেডের পরে কি থাকে, বডি শুরু, বডি শেষ। এরকম না বিষয়টা, যে আমাদের এতটুকু কোড কি করতে হয়, লিখতেই হয়। তো আমরা টাইটেলের মধ্যে যা লিখবো সেটা হচ্ছে আমাদের এই ফাইলের টাইটেল বারে শো করবে, তাই না, এইখানে শো করবে। আর বডির ভিতরে যা লিখবো সব কিছু এই বডির ভিতরে শো করবে, এই যে আমাদের পেজের যে বডিটা আছে সেখানে শো করবে। একটু খেয়াল করেন গত ক্লাসে আপনাদের কতটুকু কাজে দেখানো হয়েছিল, একটু দেখে আসি। আচ্ছা, এটার আমরা মার্কিউ ট্যাগের ডিরেকশন চেঞ্জ করি নাই, তাই না, স্পিডটা একটু যে স্লো করবো, এই করবো, এইসব কিছুই করি নাই। আচ্ছা, করছিলাম, ডিরেকশন চেঞ্জ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এগুলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো ভালো কথা। তো এবার দেখেন, এবার আমরা আজকে যেটা করব তাহলে একটা ফর্ম নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়েব পেজেই দেখি যে কোনো না একটা ফর্ম থাকে যেখান থেকে আমরা কি করতে পারি, যে কাউকে রেজিস্ট্রেশন করে ডাটা নিতে পারি। তারপর আমরা নিজেরা যদি কোনো ওয়েবসাইটে কোনো ডাটা দিতে যাই, যেমন ধরেন হচ্ছে আপনার একটা ই-কমার্স সাইট আছে, সেই সাইটে আপনি কি করবেন, কিছু প্রোডাক্ট সেল করবেন, তাই না? তাহলে প্রোডাক্টটা সেল করার জন্য ওই সাইটে একটা প্রোডাক্ট আপলোড করা লাগবে না আপনাকে? তাহলে প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে, এটার প্রাইস কত সেটা দিতে হবে, এটা নিতে গেলে কি কি কন্ডিশন আছে সেগুলো আপনি পুরো ডিসক্রিপশনটা দিয়ে দিলেন এখানে, তাই না? তো ওইগুলা কি আপনি যখন আপনাকে কেউ ওয়েবসাইট করে দিচ্ছে বা আপনি যাকে ওয়েবসাইট করে দিবেন সে কি HTML-এ গিয়ে কোড লিখে লিখে এগুলো করবে না। তাহলে সে কি করবে, একটা ইন্টারফেস পাবে, মানে একটা ফর্ম পাবে। সেই ফর্মে যা যা ইনফরমেশন দেওয়া দরকার দিয়ে সে সাবমিট করবে, সব কিছু কোথায় যাবে, ওয়েবসাইটে অটোমেটিক চলে যাবে না? তো এর জন্যে মানে যেটা করতে হয়, ফর্মে যে ডাটাগুলো দিচ্ছে সেই ডাটাগুলোকে নিয়ে কোনো একটা ডাটাবেজে জমা করতে হয়, তাই না? এই যে ফর্ম থেকে যে ডাটাবেজে গিয়ে ডাটাগুলো জমা হবে, এর জন্য যেটা কাজ করে সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কে, PHP। আমরা ফার্স্ট দিন শুনেছি, বাট এখন আমরা PHPও শিখবো না, কোনো ডাটাবেজে গিয়ে জমা হবে সেটাও শিখবো না। জাস্ট ওই যে ইনফরমেশন দেওয়ার জন্য যে ফর্মটা আছে সেইটা HTML দিয়ে কি করব, তৈরি করব, ঠিক আছে, যেন কেউ ইনফরমেশনগুলো দিতে পারে। পরবর্তীতে ওই ইনফরমেশন ধরে ডাটাবেজে পাঠাবো, ডাটাবেজ থেকে নিয়ে এসে দেখাবো, সেগুলো পরের কাজ, অনেক পরের কাজ। এখনও আপনারা এতটুকু মানে ওই জায়গাটায় যাইতে গেলে আরও আপনাদের কি করতে হবে, 15টা 20টা ক্লাস পার করে তারপরে যাইতে হবে, ঠিক আছে, তার আগে না। তো এরকম কিছু একটা কনসেপ্ট আপনারা প্রথম দিনেই সেটা দেখেছেন যে এইভাবে কাজ করবে, তাই না? তো এখন
মনে করেন যে আমি চাচ্ছি যে আমার একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম করব আমি, যেখান থেকে আমার এই ওয়েবসাইটে আমি কি করতে পারবো, স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করাতে পারবো। ঠিক আছে, কোনো স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট কী করতে পারবে, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। তো আমাদের কি দরকার, একটা রেজিস্ট্রেশন ফর্ম দরকার না? তো এই ফর্মটা আগে আপনি করবেন কি দিয়ে, HTML দিয়ে। আর যেখানে সে ডাটাগুলো দিচ্ছে পরবর্তীতে ওগুলোকে আমরা ধরবো, ধরে কোথায় পাঠাবো সেগুলো পরের কাজ। আগে আমাদের তো ইন্টারফেসটা দেওয়া দরকার ইউজারকে, সে যেন ডাটাগুলো দিতে পারে, তাই না? তো এইটার জন্যে আমরা একটা ফর্ম তৈরি করব, আর সেটা করব কি দিয়ে, HTML দিয়ে। ওকে, একটু খেয়াল করেন, সেক্ষেত্রে আমাদের যে ইন্ডেক্স পেজটা আছে, আমি বডির মধ্যে এখানে লিখলাম যে হচ্ছে H1, হ্যাঁ H1 লিখলাম, আবার H1টাকে কি করব, শেষ করব। এখন ভিতরে যা দিব তাই কি হবে, হেডিং আকারে দেখাবে, তাই তো? আমি এখানে লিখলাম যে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এরকম কিছু একটা লিখলাম। এখন যদি আমরা রান করি, আউটপুটে কি আসবে, রেজিস্ট্রেশন ফর্ম কথাটা চলে আসবে, আসছে না? আচ্ছা, উপরে দেখেন, উপরে কি আছে আমাদের, index.html। তো index.htmlটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই টাইটেলটাকে, তাহলে আমরা টাইটেলটা এখানে দিয়ে দিব, আমাদের টাইটেল যা দিতে চাচ্ছি। ধরেন আমি দিলাম হচ্ছে ওয়েব 02, আর এখানে দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন, এরকম একটা কিছু দিলাম টাইটেলে। ঠিক আছে, এখন রান করেন, দেখেন টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে আপনাদের, তাই তো? এখন এইখানে আমরা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব এখন। ঠিক আছে, HTML দিয়ে সেটা কিভাবে করা যায়, কোনো ডিজাইন হবে না, কোনো সুন্দর দেখাবে না, ডিফল্টভাবে যে ডিজাইন আছে সেগুলো আসবে, বাট ওইটাকে আগে তো আমরা দিব, দেন আমরা পরে ডিজাইন করব। ঠিক আছে, তো একটু খেয়াল করেন, এই যে এখানে এসে ফর্ম নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট ফর্ম বলে একটা কি আছে, HTML এ ট্যাগ আছে, সেই ট্যাগটা শুরু করতে হবে এবং শেষ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু এবং শেষ করে নেই। ফর্ম ট্যাগ শুরু করলাম, ফর্ম ট্যাগটাকে শেষ করে দিলাম। ঠিক আছে, তো এর ভিতরে এসে আমাদের ফর্মের যে কাজগুলো হবে সব এইটার ভিতরে লিখতে হবে। ঠিক আছে, তো একটা ফর্মে কি কি থাকতে পারে, যেমন হচ্ছে তার নেম ইনপুট দিবে, তার ইমেইল ইনপুট দিবে, তার পাসওয়ার্ড বা এরকম কিছু একটা, তার অ্যাড্রেস, তাই না? তারপর তার ইন্টারেস্টেড কোর্স কি আছে, তাই না, এইগুলা। তারপর হচ্ছে থাকতে পারে সিলেক্ট অপশন থাকতে পারে, যেমন হচ্ছে অনেক ওয়েবসাইটে আপনারা দেখেননি যে সিলেক্ট করে দেওয়া যায়, একটা ড্রপ ডাউনের মতো চলে আসতেছে, ওখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে, ওখান থেকে যে কোনো একটা অপশনকে আপনি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে সব কিছুই কোথা থেকে আসবে, ফর্ম থেকে আসবে, মানে ফর্ম দিয়ে আমরা HTML এর ফর্ম দিয়ে এগুলা করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে আমি ফর্ম নিলাম, ফর্ম ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এখন আমার ইউজারের থেকে ইনপুট নিতে হবে, তাই না? ইউজারের থেকে আমরা কি করব, ইনপুট নেব। তো ইনপুট নেয়ার জন্য HTML এ ইনপুট বলে একটা ট্যাগ আছে, বুঝতে পারছেন? কি ট্যাগ আছে, ইনপুট ট্যাগ। আর এই ইনপুট ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটাকে শুরু করলে কি করতে হয় না, শেষ করতে হয় না, মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। যেমন সিঙ্গেল ট্যাগ আমরা দেখেছি কি, ব্রেক, BR, তারপর দেখেছি হচ্ছে কি ইমেজ, তাই তো, IMG। তারপর এই যে এখন একটা দেখেন হচ্ছে সেটা হলো কি ইনপুট, যেটা আমাদের শুরু করলে শেষ করার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আপনারা একটু এইদিকে দেখেন, হ্যাঁ কাজ আমরা একটু পরে করি। ঠিক আছে, আমি আপনাদের সময় দিব, আপনারা ওই সময়ে করবেন, আর দুইটা একসাথে করতে গেলে একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তো একটু খেয়াল করেন, আমরা এখানে কি করব, একটা ইনপুট মনে করেন ট্যাগ নিয়ে নিলাম, ইনপুট। ঠিক আছে, আমি কি করলাম, ইনপুট ট্যাগ নিলাম, কার ভিতরে, ফর্মের ভিতরে। তো ফর্মের ভিতরে যখন আমি ইনপুট ট্যাগ নিলাম, তাহলে আমাদের ওই ফর্মের একটা ইনপুট অপশন চলে আসবে। এখন দেখেন এখানে ক্লিক করলে এখানে আমি কিছু লিখতে পারতেছি, তাই না? এতক্ষণ কি আমি লিখতে পারতাম, কোনো কিছু পারতাম না। যদি এইটা না থাকতো, ইনপুট দেওয়ার অপশন না থাকতো, তাহলে কি আমি কোনো কিছু নতুন করে সাবমিট করতে পারতাম? যেমন হচ্ছে আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস দেন, তখন এরকম একটা ফিল্ড পান না আপনি, হ্যাঁ, ওখানে এসে লিখতেছেন, তারপর সাবমিটে ক্লিক করতেছেন, কি হচ্ছে, চলে যাচ্ছে, পোস্ট হচ্ছে। তো ঠিক একইভাবে আমরাও কি করলাম, ওই রকম একটা ইনপুট ফর্ম নিলাম, যেটার মধ্যে কেউ কি করতে পারবে, ইনফরমেশন দিতে পারবে। ঠিক আছে, এখন যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, এরকম ইনপুট ফর্ম অনেকগুলা থাকবে, বুঝতে পারছেন? ইনপুট ট্যাগ অনেকগুলো থাকবে, যেমন একটা নিতে হবে আমার কিসের জন্যে, নেমের জন্য, একটা নিতে হবে কিসের জন্য, ইমেইলের জন্য, আরেকটা নিতে হবে কিসের জন্য, পাসওয়ার্ডের জন্য। তো এই যে প্রত্যেকটার জন্য আমরা প্রত্যেকটা ইনপুট ট্যাগের আলাদা আলাদা করে একটা করে কি দিব, নাম দিয়ে দিব, বুঝতে পারছেন? প্রত্যেকটা ইনপুট ট্যাগের কি করব, আমরা
একটা করে নাম দিয়ে দিব। কারণ কি, পরবর্তীতে যখন এই ইনপুট ফিল্ড থেকে আমরা ডাটাগুলোকে ধরবো, ওই নাম ধরে ধরে ধরবো, বুঝতে পারছেন? ওই নামটাকে ধরে ধরে ডাটাগুলোকে ধরবো আমরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, এই ইনপুট ট্যাগের আবার এখানে একটা টাইপ বলে দিতে হবে, টাইপ, ঠিক আছে? টাইপ বলতে যেমন আমি কি টাইপের ইনপুট দিব, এখানে নাম্বার টাইপের নাকি টেক্সট টাইপের নাকি ইমেল টাইপ নাকি পাসওয়ার্ড টাইপ, এই টাইপগুলো আমার কি করতে হবে, এই ইনপুট ট্যাগের ভিতরে বলে দিতে হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট আকারে দিতে হবে। হ্যাঁ, আমরা অ্যাট্রিবিউট দেখে আসছি না এর আগে? তো এখানে আমাদের কি দিতে হবে, ইনপুট ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিয়ে বলে দিতে হবে। যেমন হচ্ছে আমি টাইপ বলে দিব, এর টাইপটা কি হবে সেই টাইপটা বলে দিব, আবার বলে দিব যে হচ্ছে যে এর নেমটা কি হবে সেই নেমটা বলে দিব, বুঝতে পারছেন? কারণ এই নেম ধরে ধরে এখানে যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলো ওই নাম ধরে ধরে কি করতে হবে, আমাদের ডাটাবেজে পাঠাতে হবে পরবর্তীতে পিএসপিতে যখন আমরা কাজ করব, ঠিক আছে? তখন আমাদের এই নামটা লাগবে। এখন একটু মনে রাখেন, প্রত্যেকটা ফর্মের ভিতরে যে ইনপুট ফিল্ডগুলো নিব, হ্যাঁ, সবগুলোতেই আমাদের কি করতে হবে, একটা করে নাম দিয়ে দিতে হবে, তাদের একটা নাম রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ এই নাম ধরেই পরে আমরা কি করব, তাকে ডাটাবেজে পাঠাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে যে আমরা ইনপুট ভ্যালুগুলো দিচ্ছি, ঠিক আছে, যে ভ্যালুগুলো হতে পারে মোবাইল নাম্বারের ক্ষেত্রে, আমরা কি মোবাইল নাম্বারের ক্ষেত্রে ABCD কেউ দিলে নিব না, তাহলে ওখানে আমরা টাইপ বলে দিব যে আমাদের এখানে যে ইনপুটটা দেওয়া হবে সেই টাইপটা কি হবে, সেই টাইপটা অবশ্যই নাম্বার হবে, তখন আমি টাইপ ইকুয়াল নাম্বার বলে দিতে পারি, বুঝতে পারছেন? আবার দেখেন, যখন আপনি কোথাও পাসওয়ার্ড লিখেন, হ্যাঁ, কোনো জন্যে মানে কোথাও রেজিস্ট্রেশন করতেছেন, পাসওয়ার্ড লিখতেছেন, তখন কি পাসওয়ার্ডটা এরকম উন্মুক্ত আসে, সবাই দেখতে পায়? তাহলে তো অবস্থা খারাপ। যদি সবাই দেখতে পাইতো তাহলে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, পাশে কেউ বসে আছে, আপনার পাসওয়ার্ড দেখে ফেললো, বাসায় গিয়ে এসে সব কিছু শেষ, তাই না? তো এটা কি করা যাবে? তাহলে কি করতে হবে, পাসওয়ার্ডটা যখন আপনি দিচ্ছেন তখন টাইপটা পাসওয়ার্ড করে দিতে হবে, মানে সে যখন আপনি টাইপ পাসওয়ার্ড করে দিবেন তখন অটোমেটিক সেটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, যখন লিখবেন তখন হাইড হয়ে যাবে। তো এই যে আমরা যে ইনপুটগুলো দিব, ইনপুটেরও অনেক কি আছে, টাইপ আছে, তাই না? তো টাইপগুলো আমরা ওই ইনপুট ফিল্ডের ভিতরে বলে দিব, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে আমরা যখন এখানে আসলাম, ইনপুট ট্যাগটা নিলাম, এখানে আমরা একটা কাজ করি, এই ইনপুট ট্যাগের একটা টাইপ বলে দিই। টাইপ মনে করেন এটা আপনি কিসের জন্য নিচ্ছেন, নেমের জন্য নিচ্ছেন, তো আপনি এখানে টেক্সট দিতে পারেন, টাইপ ইকুয়াল কি দিলাম, টেক্সট। আর এখানে এসে আমরা যেটা করব, এর একটা নেম দিয়ে দিতে পারি, তাই না? এটা কি টাইপটা কি বলেন দেখি? টাইপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাই না? আমরা জানি অ্যাট্রিবিউট মানে হচ্ছে HTML এরকম একটা কিছু। ট্যাগের ভিতরে আমাদের কি করতে হয়, যখন আমরা অ্যাট্রিবিউট লিখি তখন অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল তারপর কি থাকে, কোটেশন থাকে। তো এরকম কিছু আছে না আমাদের এখানে, তাহলে এটা কি বলবো আমরা, এটা একটা অ্যাট্রিবিউট না? হ্যাঁ, আবার অ্যাট্রিবিউটের ভাগ আছে কিছু, হ্যাঁ, যেমন ইভেন্ট অ্যাট্রিবিউট আছে, এগুলো নর্মাল অ্যাট্রিবিউট, তো এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো যে অ্যাট্রিবিউটই লেখেন না কেন, আপনাকে লিখতে হবে কি করে, অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল তারপর হচ্ছে এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, আবার ডাবল কোটেশনও হতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট দিয়ে দিলাম টাইপটা। এখন আমরা এই ইনপুট ফিল্ডের একটা কি রাখতে চাচ্ছি, নাম রাখতে চাচ্ছি। তো এই ইনপুট ফিল্ডের কি নাম রাখবেন, মনে করেন এটা আপনি ফার্স্ট নেমের জন্য নিচ্ছেন, ফার্স্ট নেম, তাহলে আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে FN, ঠিক আছে, ফার্স্ট নেম, আপনার বোঝার জন্য আপনি এখানে যা খুশি দেন, কোনো সমস্যা নাই। বাট এখানে যেটা দিবেন সেটা ধরে ধরে পরবর্তীতে তাকে কি করতে হবে, ডাকতে হবে। মনে করেন যে আপনার বাবা মা আপনার নাম রাখছে হচ্ছে যে কি বলে যে মারুফ, না কি নাম আপনার, শুভ, আচ্ছা শুভ, ওনার বাবা মা মনে করেন যে ওনার নাম রাখছে হচ্ছে শুভ। কারণ ওনাকে যদি কেউ মারুফ বলে ডাকে তাহলে কি উনি শুনবে না, তাহলে কি করতে হবে, ওনাকে শুভ বলেই ডাকতে হবে, এরকম বিষয়টা। তো আপনি মনে করেন যে এখানে নাম দিয়ে দিলেন হচ্ছে FN, ঠিক আছে, তাহলে FN দিলে আপনাকে পরবর্তীতে যখন আপনি এখান থেকে কোনো ডাটাকে ধরবেন তাহলে ডাকতে হবে কাকে, FN-কেই ডাকতে হবে, তখন কি শুভ বলে ডাকলে হবে না। তো এরকম হচ্ছে বিষয়টা। বাট এখানে আপনি যে নামটা দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, এখানে আপনি যা খুশি দিতে পারেন, কিন্তু যেটা দিবেন সেটা ধরেই পরবর্তীতে ডাকতে হবে। এবং যেটা দিব সেটা মানে আমার কাজের সাথে সম্পর্ক রেখে রাখলে ভালো হয়, তাই না? যেমন মানুষের নাম যদি হচ্ছে যদু মধু কদু রাখা যাইতো তাহলে তো অবস্থা খারাপ, তাই না? হ্যাঁ, হাঁস মুরগির নামের সাথে যদি রাখা যাইতো যে হচ্ছে মানুষের নাম হলো হাঁস মুরগি গরু ছাগল এরকম কিছু, তাহলে তো অবস্থা খারাপ, তাই না? মানে রাখলে রাখা যায় তো, কিন্তু কীরকম একটু বিশ্রী লাগে না? যেমন কারো নাম যদু হলে তাকে মনে করেন যে মানুষ কি করে, একটু ঠাট্টা করে যে যদু, মানে বিষয়টা একটু খেপানোর মতো আর কি, তাই না? কিন্তু নাম তো
যদু বললে সেই তো শুনে, তাই না? তো এখানেও তাই, যে মনে করেন আপনি যে ইনপুটটা নেবেন, আপনি কিসের জন্য নিচ্ছেন? আপনার ফার্স্ট নেমের জন্য নিচ্ছেন। তো এখানে আমার সোনার বাংলা যদি নাম লিখে দেওয়া যায় তাহলে কি হবে? হবে না। তো এই জন্য আমি মনে করেন ফার্স্ট নেমের জন্য নিচ্ছি, এখানে কি দিলাম আমি? FN। তাহলে আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে ফার্স্ট নেম। বা আপনি লিখে দিতে পারেন ফার্স্ট নেম, পুরোটাই লিখে দিতে পারেন, আপনি বুঝলেই হলো, আর কিছু নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখানে FN দিতে পারবো। আবার মনে করেন যে হচ্ছে আরেকটা নিলাম আমি হলো লাস্ট নেমের জন্য। হ্যাঁ, আরেকটা ইনপুট ফিল্ড নেব কিসের জন্য? লাস্ট নেম। ঠিক আছে, তো এখানে দিলাম হচ্ছে LN। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে ফার্স্ট নেম আর এখানে দিলাম হচ্ছে LN, মানে একটা হলো ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। তো সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করেন, আপনার দুইটাই আসবে, একটা হচ্ছে ফার্স্ট নেম আসছে আর একটা হচ্ছে লাস্ট নেমের জন্য আসছে। এখন যে ইউজার, হ্যাঁ, যে নর্মালি আপনার ফর্মটা পূরণ করবে, সে কি বুঝবে এটা ফার্স্ট নেম, এটা সে লাস্ট নেমের জন্য? সে কি বুঝবে? এটা বুঝবে না। কেন বুঝবে না? কারণ এখানে জাস্ট আমি ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি, তাই না? তো জাস্ট এখানে লেখা যাচ্ছে, কিছু ইনপুট দেওয়া যাচ্ছে, বাট আমি কি দিব সেটা তো আমাকে বলে দেয়নি। তাহলে আমি কিভাবে কি দিব, তাই না? এখন এটা বলে দিতে হবে তো তাকে। তো এইটা বলে দেওয়ার কাজটা আপনি এইভাবে করতে পারেন, সেটা হলো এর সামনে লিখে দিতে পারেন, যেমন হচ্ছে FN এরকম একটা দিলেন, মনে করেন ফার্স্ট নেম। ঠিক আছে, বা এখানে আপনি হচ্ছে পুরোটাই লিখে দিতে পারেন, এরকম দিলেন। ঠিক আছে, এখানে এসে লিখে দিলেন যে হচ্ছে এরকম একটা কিছু দিলেন। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করেন, আমরা যদি রান করি আউটপুটে কি আসবে? ফার্স্ট নেম, তারপর এটা, তারপর লাস্ট নেম, তারপরে এইটা। এখন কেউ বুঝতে পারবে তো যে আমার কোনটা কেন, তাই না? এখন একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন যে আপনাদের এই ফার্স্ট নেমের যে ফিল্ডটা আর লাস্ট নেমের যে ফিল্ডটা পাশাপাশি চলে আসছে, পাশাপাশি আসছে না? নর্মালি কি হয়, আমরা অন্যান্য যে ট্যাগগুলো দেখেছিলাম যেমন H1 T, এগুলো কি করতো? পুরো লাইন একা নিয়ে নিত, মানে ডিসপ্লেটাকে সে ব্লক করে নিত। আর এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? ডিসপ্লেটা কিন্তু ব্লক হচ্ছে না। তো আমাদের কি করতে হবে? ব্রেক দিয়ে নিচে, যদি আমি নিচে নিতে চাই ব্রেক দিয়ে নিতে পারি, অথবা আমরা যখন হচ্ছে CSS এ কাজ করব তখন CSS দিয়েও এগুলোকে সুন্দর করে সাজাতে পারি। ঠিক আছে, তো এখন ডিসপ্লে যেহেতু আমাদের কি হচ্ছে না, ব্লক হচ্ছে না, যার কারণে সে কি করতেছে? পাশাপাশি চলে আসতেছে। তো আমি চাচ্ছি যে নিচে নিচে নিব, তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে ব্রেক ট্যাগটাকে ইউজ করতে পারি, তাই তো? তো আমরা এখানে এসে ব্রেক ট্যাগ কি আমাদের সিঙ্গেল ট্যাগ নাকি ডাবল ট্যাগ? মানে এটা কি শুরু করলে শেষ করতে হয়? হয় না। তাহলে আমরা কি করতে পারি? এখানে ব্রেক ট্যাগ শুরু করলাম, তাহলে কয় লাইন ব্রেক হবে বলেন দেখি? একটা দিলে এক লাইন ব্রেক হবে, মানে এক লাইন ব্রেক করে পরেরটাকে আবার শুরু করবে। তাহলে এক লাইন ব্রেক করলে একটু বিশ্রী দেখাচ্ছে, আমরা 2 লাইন ব্রেক করে দিই নাকি? আর একটা BR দিতে পারি, এখানে এসে আরও একটা BR দিয়ে দিলাম, তাহলে 2 লাইন ব্রেক হয়ে গেল। একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা হচ্ছে কি লাস্ট নেম। ঠিক আছে, তো দুইটা আমরা ইনপুট ফিল্ড তৈরি করতে পারতেছি, এগুলোকে ডিজাইন করতেছি না, ডিজাইন করব আমরা পরে সুন্দর করে। ঠিক আছে, তো একটু খেয়াল করেন, ফার্স্ট নেম হয়ে গেল, লাস্ট নেম হয়ে গেল। তো এরপরে আমরা আরেকটা নিতে পারি হচ্ছে কি? ইমেল নিতে পারি না? ইমেল নিলাম। ঠিক আছে, এখানে কি নিলাম? ইমেল। তো ইমেল নেওয়ার ফলে আমরা যদি এখানে যাই, একটু খেয়াল করেন, এই যে ইমেল বলে কিছু একটা দেখাচ্ছে, এটা আবার পাশে চলে আসছে। এখানে নিচে নামাতে গেলে আবার এখানে কি দিব? ব্রেক দিয়ে দিব, ব্রেক দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিই কারণ আমাদের আরো লাগবে আর কি। আপনারা এইভাবেও দিতে পারেন ট্যাগটাকে, আবার যেভাবে ছিল এই যে উপরে ওইভাবেও দিতে পারেন। বুঝতে পারছেন? এই যে ট্যাগগুলো আপনার হচ্ছে করতে হয় না আর কি, হ্যাঁ, সেগুলা। তো এটা আমি নর্মালি যেভাবে রাখা দরকার ওইভাবে রাখলাম। ইমেল চলে আসছে, তাই না? মনে করেন যে আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেল, আমরা যে ফর্মের মাধ্যমে কি নিতে পারবো? ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে কি ইমেল। ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। তো সেক্ষেত্রে আমাদের এই যে এইটার কি নাম দেওয়া হয়ে গেছে? হয়নি। এখানে হচ্ছে ফার্স্ট নেম, এখানে হচ্ছে কি লাস্ট নেম, আর এখানে আমরা একটা নাম দিতে পারি, ইমেল দিলাম। ঠিক আছে, কি নাম?
ইমেইল। তো এখন কেউ যখন ফর্মটাকে ফিল আপ করবে, করে সে কি করবে বলেন দেখি? সাবমিট করবে না? তাহলে তার সাবমিটের জন্য একটা অপশন রাখতে হবে কি না? রাখতে হবে। তো সেটা আমরা রাখতে পারি এভাবে, দেখেন নিচে এসে আমি এরকম করে একটা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম, ইনপুট, ঠিক আছে? ইনপুট ট্যাগ তো আমাদের শেষ করতে হয় না, জাস্ট এখানে এসে অ্যাট্রিবিউট ইউজ করব। টাইপ ইকুয়াল লিখবো হচ্ছে কি SUBMIT, সাবমিট, ঠিক আছে? টাইপ ইকুয়াল কি লিখলাম? সাবমিট। এবার একটু খেয়াল করেন যে অটোমেটিক আমাদের একটা সাবমিট বাটন তৈরি হয়ে যাবে, দেখেছেন? টাইপ ইকুয়াল কি দিলাম? সাবমিট। তাহলে ওই ইনপুটটাই কি হয়ে গেছে, এটাও কিন্তু একটা ইনপুট, মানে ইনপুট দিচ্ছে না, ইউজার ক্লিক করতেছে একটা ইনপুট দিচ্ছে না, তো এই ইনপুটটা দিচ্ছে কিন্তু আমরা এখানে টাইপটা কি করে দিছি? সাবমিট করে দিছি। আর সাবমিট করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? বাটন আকারে চলে আসছে, দেখেছেন? এই বাটনটাকে আমরা সুন্দরভাবে সাজাই নিতে পারবো, কোনো সমস্যা নেই। যখনই আমি ফর্মটাকে সাবমিট করব এখানে কোনো ইনফরমেশন দিয়ে, তখনই দেখেন এই যে আমরা নামগুলো নিয়েছিলাম না, দেখেছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। তো এই যে ফার্স্ট নেম, যখন আমি ফার্স্ট নেমের ভিতরে কিছু দিব সেটা যাবে কোথায়? এই যে ফার্স্ট নেম ইকুয়াল ওখানে, ঠিক আছে? লাস্ট নেম যাবে কোথায়? এই যে লাস্ট নেম ইকুয়াল ওইটার ভিতরে। আবার যখন আমি ইমেল দিব, ইমেলটা যাবে হচ্ছে এই যে নামটা দিলাম সেটার ভিতরে। এখন এই নামগুলোকে ধরে ধরে আমরা কোথায় পাঠাবো? ডাটাবেজে পরে PHP দিয়ে পাঠিয়ে দেবো। তো এই কারণেই নামগুলো নেয়া, বুঝতে পারছেন? এখন দেখেন যদি নামগুলো না নিতাম তাহলে কিন্তু এগুলা যাইতো না। তো আমরা ফাঁকা রেখে ক্লিক করলাম, তো ফাঁকা এখানে চলে গেল। তো এখন যদি আপনি এখানে কিছু দিয়ে দেন, যেমন ফার্স্ট নেম দিলাম হচ্ছে মাহমুদুল আর লাস্ট নেম দিলাম হচ্ছে হাসান, আর এখানে আমরা একটা ইমেল দিয়ে দিলাম এরকম কিছু একটা, ঠিক আছে? দেখেন আমি যদি সাবমিটে ক্লিক করি, এবার একটু খেয়াল করেন, দেখেছেন? ফার্স্ট নেম কি ছিল? মাহমুদুল, লাস্ট নেম হাসান, ইমেল এই যে আমি যেটা দিলাম সেটা চলে আসছে না? এখন এইগুলোকে ধরে ধরে আমরা কি করব? ডাটাবেজে পাঠাবো পরবর্তীতে যখন আমরা PHP শিখবো। তো এখন দেখেন এখানে আমরা কয়টা বিষয় দিতে পারলাম? ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল দিতে পারলাম। এখন ইমেল যদি কেউ এরকম করে দেয়, এটা কোনো ইমেইলের মধ্যে পড়ে? হ্যাঁ বলেন দেখি। এখন যদি কেউ সাবমিটে ক্লিক করে তারপরেও সেটা যাচ্ছে, ইমেইলের মধ্যে যাচ্ছে। তো ইমেইলে আমরা জানি নর্মালি এরকম একটা কিছু থাকে, তাই না? তারপরে আগে পরে কিছু থাকে, তাই তো? তো এইটা না দিয়েও যদি কেউ সাবমিট করতে চায়, তাকে কি সাবমিট করতে দেওয়া যাবে? যাবে না। তো HTML-এ দেখেন এই ছোট কাজটুকু করে দেয়, শুধু টাইপটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যায়। টাইপ ইকুয়াল আমি দিয়ে দিব কি? ইমেইল। মানে এই ইনপুট ফিল্ডে আমরা ইমেইল টাইপের ইনপুটই শুধু দিতে পারবো। আর ইমেইল টাইপের ইনপুট বলতে কি বোঝায়? ওই @ সিম্বলটা থাকতে হবে, তাই না? সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে আমরা যদি এখন আসি, এখন দেখেন, এখন মনে করেন আমি একটা ইমেল দিলাম, এটা নাকি ইমেল, তাহলে কি হবে সাবমিট? হ্যাঁ, তো আমরা তো টাইপ দিয়ে দিছি কি? ইমেল টাইপ। মানে ইমেল টাইপে মাস্ট বি কি থাকবে? @gmail.com বা yahoo.com এরকম কিছু থাকবে, থাকবে না? বাট এখানে কি সেটা আছে? নাই। যখনই আমি সাবমিটে ক্লিক করতেছি সঙ্গে সঙ্গে কি বলে দিচ্ছে, দেখেছেন? হ্যাঁ, মানে আমরা টাইপটা এখন কি দিলাম? ইমেল দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ইমেইলের পরে আমরা পাসওয়ার্ড দিতে চাচ্ছি, ঠিক আছে? এখানে এসে কি দিব? পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে মনে করেন যে কোনো টাইপই নাই, এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে PASS এরকম কিছু একটা। হ্যাঁ, এবার যদি রান করেন দেখেন আমি কিন্তু কোনো টাইপ রাখি নাই, পাসওয়ার্ডের জন্য এটা আসছে। মানে আমি যা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি খুব সুন্দর আপনারা বলে দিতে পারবেন যে কি দিলাম আমি, এখন সবাই বলে দিতে পারবেন না? বাট এইখানে এসে জাস্ট আমি টাইপটাকে চেঞ্জ করে দিব, এই যে টাইপ ইকুয়াল দিয়ে দিব কি? পাসওয়ার্ড, ঠিক আছে? এবার একটু রান করে দেখি, দেখেন কি আসে। এবার বলেন দেখি কে বলতে পারবেন কি দিছি, বলেন। হ্যাঁ, বলা যায় না। তো একটু পরে আবার বলতে পারবেন। দেখেন যখন আমি সাবমিটে ক্লিক করতেছি, একটু খেয়াল করেন, যখন আমি সাবমিটে ক্লিক করতেছি যে উপরে পাসওয়ার্ড চলে যাচ্ছে, তাই না? তো এখন এই যে এইটা একটা বিষয়, ঠিক আছে? এইটা একটা বিষয় না, যে যখন আপনি সাবমিট করতেছেন তখন আপনার এই যে URL-এ পাসওয়ার্ডটা আবার চলে যাচ্ছে। তখন আবার যদি কেউ চালাক হয়ে থাকে, পাশে বসে আছে, সে আবার ওখান থেকে দেখে নেবে। এখানে দেখেন নাই তো কি হয়েছে, ওখানে তো আমি দেখে ফেলতেছি, তাই না? তো এটাও আরেকটা কিন্তু সমস্যা, ঠিক আছে? তো আমরা যদি URL দিয়ে পাঠাই, হ্যাঁ, মানে ডাটা কি বলে, ফর্ম থেকে ডাটা পাঠানোর দুইটা মেথড আছে, ঠিক আছে? কয়টা মেথড? দুইটা মেথড, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। এই যদি আমরা URL দিয়ে পাঠাই এটাকে বলা হচ্ছে গেট, ঠিক আছে? আমরা এটা কিন্তু একটা অ্যারের মাধ্যমে যাবে। আপনারা যখন হচ্ছে PHP-তে আসবেন তখন আমি বুঝাবো আপনাদের অ্যারে কি।
অ্যারে তারপরেও তো মনে হয় যে আপনাদের ধারণা আছে যে অ্যারে কি, তাই না? অ্যারে কি বলেন দেখি যে কোনো একজন। হ্যাঁ কি এটাই, এটা তো কঠিন হয়ে গেল। ভেরিয়েবল কি বলেন দেখি। হ্যাঁ মানে মানে পাত্র। আচ্ছা আচ্ছা, ছেলে পাত্র না মেয়ে পাত্র? ও মেয়ে হলে তো পাত্রী হয়ে যাবে, তাই তো? আচ্ছা যাই হোক, আমরা সহজ ভাষায় বলি, দেখেন যে হচ্ছে, হ্যাঁ মনে করেন যে ভেরিয়েবল হলো এরকম একটা কিছু যেখানে আপনি অস্থায়ীভাবে কোনো কিছুকে স্টোর করতে পারবেন, ঠিক আছে? যেমন বাজারের ব্যাগ, আপনি আজকে বাজার করতে গেছেন, বাজার করে নিয়ে এসে ফেলে দিয়েছেন, সেগুলোকে রেখে দিয়ে আবার কালকে বাজার করতে গেছেন এই সেম ব্যাগ নিয়ে, তাই না? ভেরিয়েবল হচ্ছে ওইরকমই, মনে করেন যে কোনো কিছুকে অস্থায়ীভাবে স্টোর করতেছে, জমা করতেছে, আবার ওখান থেকে ধরে ধরে আমরা কোনো একটা কাজ করে আবার ওই ডাটাকে ফেলাই দিচ্ছি, দিয়ে আবার কি করতেছি, নতুন করে আবার অন্য আরেকটা ডাটাকে স্টোর করতেছি, আবার ওই ডাটার কাজ শেষ ওটাকে ফেলাই দিয়ে আবার নতুন করে আরেকটাকে স্টোর করতেছি, এরকম কাজ করতেছে, তাই না? তো ঠিক একইভাবে অ্যারেটাও এরকম, মানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে শুধু একই জাতীয় যে মনে করেন যে ডাটাগুলো আছে ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে রাখতে পারবো একটা সময়, ঠিক আছে? একটাকে রাখতে পারবো। বাট আমরা যদি চাই যে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যেই মানে অনেকগুলা ডাটাকে একসাথে রাখতে, ঠিক আছে, তখনই আসে হচ্ছে অ্যারে। অ্যারেটাও একটা কি ভেরিয়েবলই কিন্তু, ঠিক আছে? বাট এখানে কি করতে পারি, আমরা একসাথে অনেকগুলো ডাটাকে পাঠাই দিতে পারি, স্টোর করে দিতে পারি, কিন্তু ভেরিয়েবলের মধ্যে শুধু ভেরিয়েবলের মধ্যে আমরা কি করতে পারবো না, অনেকগুলো ডাটাকে একসাথে স্টোর করতে পারবো না। যেমন এখানে দেখেন একসাথে কি যাবে, নেম যাবে, ফার্স্ট নেম যাবে, লাস্ট নেম যাবে, পাসওয়ার্ড যাবে, ইমেইল যাবে, তাই না? একসাথে সব কিছু একটার মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? এই যে আপনার যে যাচ্ছে, এটা হচ্ছে আমরা দুইটা অ্যারের মধ্যে পাবো। যখন আমরা পিএইচপি শিখবো তখন দেখবো যে দুইটা অ্যারে কী কী, একটা হচ্ছে গেট অ্যারে হতে পারে আর একটা হচ্ছে পোস্ট অ্যারে হতে পারে, ঠিক আছে? পোস্টের মাধ্যমে আমরা পাবো অথবা গেটের মাধ্যমে আমরা পাবো। যখন ইউআরএল দিয়ে যাচ্ছে তখন সেটাকে, এখন জাস্ট এটা মাথায় রাখেন, যখন ইউআরএল দিয়ে যাচ্ছে, এখন ইউআরএল দিয়ে যাচ্ছে না আমাদের ডাটাগুলো, দেখেন তো এটাকে আমরা গেট অ্যারের মাধ্যমে পাবো, গেট দিয়ে ধরতে হবে পরে। আর যখন আমরা এখান দিয়ে পাঠাবো না, তখন আমাদের আরেকটা মেথড ইউজ করতে হবে ফর্মের জন্য, যেটার নাম হচ্ছে পোস্ট, ঠিক আছে? তো ফর্মের ভিতরে আমাদের একটা মেথড ইউজ করতে হবে। আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, একটা হচ্ছে গেট আর একটা কি পোস্ট। আর যদি আমরা গেট দিই তাহলে যাবে কি দিয়ে, এই যে ইউআরএল দিয়ে। ইউআরএল দিয়ে গেলে সমস্যা কি, সমস্যা হচ্ছে এই যে সবাই দেখে ফেলতেছে, তাই না? তো আমরা কি দিয়ে পাঠাবো সেক্ষেত্রে, পোস্ট। তো সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন যে আমরা এখানে একটা মেথড বলে দিব, এই যে ফর্মের একটা কি বলে দিব, মেথড বলে দিব। মেথড ইকুয়াল কি দিব এখানে বলেন দেখি, পোস্ট। এবার দেখেন, এবার কিন্তু আর ইউআরএল দিয়ে ডাটাগুলা যাবে না, একটু খেয়াল করেন। রিফ্রেশ করলাম, এখানে কোনো কিছু দিয়ে সাবমিট করি, ফাঁকা দিয়ে সাবমিট করলে আগেরটাই থাকতেছে কিছুতেই। আমরা কি করছি, সেভ করছি ফাইলটাকে? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে হচ্ছে একটা অ্যাকশন দিয়ে নিতে পারি। হ্যাঁ বলতেছি, সেটা কি অ্যাকশন। আচ্ছা এইবার দেখেন, মানে ওটাই আমাদের প্রথম থেকেই ছিল তো ইউআরএল এ, এই কারণে সরতে ছিল না। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ডাটাগুলো কিন্তু চলে গেছে, একটা অ্যারের মাধ্যমে কি হয়েছে, চলে গেছে। সেটা কিন্তু আর ইউআরএল এ আসতেছে না, আসতেছে যে অ্যারের মাধ্যমে চলে গেছে সেটা কি, কোন অ্যারে, পোস্ট।
আর ওইটার মধ্যে আমাদের কি কি আছে, ওই পোস্টারের মধ্যে আছে হচ্ছে ফার্স্ট নেম, FN, লাস্ট নেম, তারপর আছে কি ইমেল, তারপর আছে হচ্ছে কি পাসওয়ার্ড, এগুলো ওইটার মধ্যে আছে। এখন কিন্তু আর কি দিয়ে যাচ্ছে না, URL দিয়ে যাচ্ছে না, এখন যাচ্ছে কিসের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে। আর আমরা জানি যখন আমরা মেথডটাকে পোস্ট করে দিই তখন আর সেটা কি দিয়ে যায় না, URL দিয়ে যায় না। তো সেক্ষেত্রে আমাদের তো এই পোস্ট মেথড আকারেই পাঠাতে হবে। যদি কেউ মানে URL-এ দেখে ফেলে তাহলে তো সমস্যা, পাসওয়ার্ড আমার URL-এ দেখে ফেললো কেউ, তখন সে কি করবে, তখন সে নিজে নিজে আবার লগ ইন করে ফেলবে, তাই না? তো এটা করা যাবে না। এখন আমি যেটা দিচ্ছি সেটাও আপনি কি করতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, তাই না? তো আমরা এখানে দেখেন যে ইনপুটগুলো দিতে পারলাম হচ্ছে একটা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, আর কি দিলাম, পাসওয়ার্ড দিলাম। তো আরও এরকম কিছু করা যেতে পারে, যেমন হচ্ছে আপনার একটা কি থাকবে, সিলেক্ট অপশন থাকবে। যেমন হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, মনে করেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তো যে কোনো একটা কান্ট্রি মনে করেন আপনি সিলেক্ট করবেন। আপনার সামনে 3টা অপশন, আপনি সিলেক্ট করবেন কি, যে কোনো একটাকে। তাহলে কি করতে হবে, ওখানে ক্লিক করে ড্রপ ডাউনে যেগুলো চলে আসবে ওখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে হবে, তাই না? আচ্ছা, আবার এরকম আপনারা দেখে থাকেন না যে রেডিও বাটন দেখেছেন, রেডিও বাটন বলতে হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে। তারপর হচ্ছে চেক বক্স দেখেছেন, হ্যাঁ, যেমন হচ্ছে কোনো কিছুতে চেক করে দেওয়া যায়, তাই না? তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কিসের কাজ, ফর্মের মধ্যে ওই ইনপুট ট্যাগেরই কাজ, বুঝতে পারছেন? তো আমরা দেখেন যে হ্যাঁ, শুধু টাইপগুলো চেঞ্জ করতে হবে। তো একটু খেয়াল করেন যে মনে করেন যে আমি এরকম একটা কিছু নিতে চাচ্ছি যে জেন্ডার, হ্যাঁ, এখানে নিলাম হচ্ছে জেন্ডার, ঠিক আছে? জেন্ডার নেওয়ার পরে আমি একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট। আর এখানে আমরা টাইপ কি দিব, টাইপ ইকুয়াল রেডিও দেব, তাই তো? রেডিও, রেডিও দিলে আমাদের কিভাবে আসবে সেটা, মানে রেডিও বাটন আকারে চলে আসবে। দেখেন একটু খেয়াল করেন, এই যে এখানে দেখেন জেন্ডার একটা রেডিও বাটন আসছে না, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো একটু খেয়াল করেন যে আমাদের একই লাইনে চলে আসছে, তাই না, সাবমিট বাটনটা। তাহলে আমরা এখানে কি করতে পারি, ব্রেক দিয়ে দিতে পারি না, বিআর দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন জেন্ডার, তো এখানে শুধুমাত্র আমাদের কি চলে আসছে, রেডিও বাটনটা চলে আসছে। এখন এটা মেলের জন্য নাকি ফিমেলের জন্য, এটা কি বলা আছে, বলা নাই। তাহলে আমি মেলের জন্য নাকি ফিমেলের জন্য এটা বুঝাবো কি করে বলেন দেখি? এই পাশে, এটার পাশে আমরা লিখে রাখতে পারি না? ভিতরে লিখলে তো হবে না, কারণ ভিতরে লিখলে তো সেটা ইনপুট না, মানে শো করবে না। আমরা যখন কোনো কিছু আউটপুটে শো করাতে যাব, সেটা হতে পারে যে হচ্ছে আমরা কোনো ট্যাগের ভিতরে, যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, সেটার মাঝখানে লিখে দিতে পারি কোনো টেক্সটকে শো করানোর জন্য, তাই না? বাট এই ইনপুট ফিল্ডে তো আমরা কি করতে পারবো না, আউটপুটে দেখাতে পারবো না। এই যে এখানে দেখাতে পারবো, বলেন দেখি? এটার ভিতরে লিখলে এটার ভিতরে কি শো করবে টেক্সটটা? করবে না। তাহলে শো করাতে হবে কোথায়, এটার পাশে বা এটার সামনে, যে কোনো একটা, তাই তো? তো আমি যদি ওটার পাশে করতে চাই, একটু খেয়াল করেন, যেমন এখানে এসে আমি লিখে দিলাম কি, MALE, মেল, ঠিক আছে, মেল লিখে দিলাম। তাহলে আমাদের যখন এখানে শো করবে, দেখেন এই যে আইকনটা শো করতেছে, পাশে কি দেখাচ্ছে, মেল দেখাচ্ছে। এখন যে কেউ বুঝে যাবে যে এটা কিসের জন্যে, মেলের জন্য, তাই না? তো এখন সে এখানে ক্লিক করবে, বাট এখানে যে আমি ক্লিক করলো, সে যে ক্লিক করলো, এটা যে মেল ভ্যালুটা পাবে সেটা কি আমরা বলে দিয়েছি? যে এটাতে ক্লিক করলে সে কি পাবে, মেল পাবে, সেটা কি আমরা বলে দিয়েছি? সেই ভ্যালুটা এখানে তো ভ্যালু আমরা সরাসরি লিখে দিতে পারতেছি, তাই না? এখানে আমাদের ইচ্ছা মতো কী করতে পারতেছি, সরাসরি ভ্যালুটাকে লিখে দিতে পারতেছি। বাট এখানে কি লিখে দেওয়ার কোনো অপশন আছে? নাই। তাহলে এখানে আমরা যেটা করব, ডিফল্টভাবে একটা ভ্যালু রেখে দিব। দেখেন ভ্যালু বলে আরেকটা কি আছে, অ্যাট্রিবিউট আছে। এখানে ভ্যালু ইকুয়াল দিয়ে দিলাম যে হচ্ছে মেল পাবে। যদি কেউ এই যে এই বাটনে ক্লিক করে, তাহলে ওই বাটনের ভ্যালু যেটা, সেটা কি হবে, ডাটাবেজে চলে যাবে। এখন কিভাবে চলে যাবে, একটা নেম ধরে চলে যাবে না, নেম ইকুয়াল, মনে করেন যে আমি এখানে দিলাম হচ্ছে জি, হ্যাঁ, GND এরকম দিলাম, জেন্ডার মনে করেন, ঠিক আছে, যা খুশি আপনারা দিয়েন। তো আমি এরকম কিছু দিলাম GND, হ্যাঁ। তো এখন একটু খেয়াল করেন, যখন আমি আউটপুটে রান করতেছি, এখানে যখন আমি ক্লিক করতেছি, তার মানে সে কি করবে, এই ভ্যালুটা পাবে। কোনটা পাবে, এই যে এই ভ্যালুটা পাবে, হ্যাঁ, মেল ভ্যালুটা পাবে। আবার দেখেন আরেকটা রাখতে হবে না আমাদেরকে, আরেকটা রাখবেন কি,
এইভাবে কি রাখার প্রয়োজন আছে? জেন্ডার জেন্ডার দুইবার দেখানোর প্রয়োজন আছে? নাই, জাস্ট কি করবে, পাশাপাশি দেখাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাও রেডিও বাটন হবে। আউটপুটে দেখেন কিভাবে আসছে, আউটপুটে আমরা দেখে আসি কি অবস্থা। ব্রেক দেওয়া আছে, ব্রেক উঠাই দেবো, দেখেন নিচে চলে আসছে, তাই না? বাট আমার কোথায় দরকার? পাশে দরকার, কারণ এটা নিচে চলে আসছে হচ্ছে এই যে ব্রেকের কারণে। তাহলে উপরের এইটার থেকে আমরা ব্রেকটাকে উঠাই দিই। আমরা জানি নর্মালি সে কি করে, পাশাপাশি চলে আসে, তাহলে পাশাপাশি চলে আসবে। দেখেন খেয়াল করেন, এই যে দেখেন একটার পাশে আর একটা চলে আসছে না? এবার একটু খেয়াল করেন যে আমরা এখানে কি করছি, নেম ইকুয়াল একটা GND দিছি, আবার এখানেও কি দিছি, নেম ইকুয়াল GND দেয়া আছে। এখন এই যে জেন্ডারের ক্ষেত্রে যখন আপনি 3টা 4টা রাখবেন, তখন যদি আপনার নেমগুলো আলাদা আলাদা হয়, মনে করেন যে এখানে কোনো নাম নাই, শুধু জি দিলেন, ঠিক আছে, এখানে দিলেন হচ্ছে কি GND, আর এখানে দিলেন কি জি। তো এবার একটু খেয়াল করেন, এবার যদি আউটপুটে যান একটা ঝামেলা লেগে যাবে। দেখেন, আচ্ছা এখানে এই ইনফরমেশনটুকুকেও চেঞ্জ করে নেই, ফিমেল দিয়ে দিই, তাই তো, ফিমেল। হ্যাঁ, দেখেন এখানে আমাদের আছে কি মেল, আর এখানে আছে কি ফিমেল। তো এখন আমাদের এই দুইটা ইনপুট ফিল্ডের দুইটা নাম দেয়া আছে না? দুইটা নাম কি সেম? সেম না কিন্তু। দেখেন এখানে আছে কি GND, আর এখানে আছে কি জি। হ্যাঁ 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 হ্যাঁ, ভ্যালুটাও ফিমেল হবে, না হলে তো এই যে এখানে ক্লিক করলেও আবার মেল চলে যাবে, তাই তো। আচ্ছা ফিমেল দিয়ে দিই, সমস্যা নেই, দিয়ে দিলাম, মনে করেন ছোটো হাতে রাখলাম সব, ঠিক আছে। এখন দেখেন এখানে ক্লিক করলে যাবে কি, এখানে ক্লিক করলে যাবে হচ্ছে মেল, আর এখানে ক্লিক করলে যাবে কি ফিমেল। তো এখন জেন্ডার তো আপনি ইউজারের কাছ থেকে একটাই নেবেন, তাই না? একটাই নেবেন, তো হয় মেল, না হলে ফিমেল, না হলে আদার্স কিছু একটা হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যাই হোক না কেন, একটা ব্যক্তি তো অ্যাট এ টাইম একটাই হতে পারে, নাকি মেলও হবে ফিমেলও হবে সব কিছু হবে? হ্যাঁ, এরকম কিছু হবে? হবে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, দেখেন একটাই নেবেন। এখন যদি আমি ক্লিক করি এখানে, কেউ মনে করেন এখানে ক্লিক করছে, মেলে ক্লিক করছে, এখন ভুলে সে মনে করেন ফিমেলেও ক্লিক করে বসছে, তাহলে কি অবস্থা? যদি দুইটাই চেক হয়ে থাকে, এখন আর উঠানোর মতো অপশন নাই। দেখেছেন কি অবস্থা? যদি দুটা এরকম হয়ে থাকে, মেলও হয়ে থাকে ফিমেলও হয়ে থাকে, এখন সাবমিটে ক্লিক করছে, সে মেলও চলে যাবে, কি চলে যাবে, ফিমেলও চলে যাবে, তাহলে অবস্থা খারাপ না? হ্যাঁ, তাহলে কি করতে হবে আপনাকে? যে কোনো একটা পাঠাতে হবে, তাই না? তো যে কোনো যে একটা পাঠাবেন, মানে আপনি একটা নাম থেকেই ধরবেন, কি করবেন, একটা নাম দিয়েই ধরবেন। সেই নামের মধ্যে যে কোনো একটা হতে পারে, হয় মেল হতে পারে, না হলে ফিমেল হতে পারে। তো এই যে GND যেটা আছে না, সেই GND নামটা, সেম নামটা এখানেও দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন এখানেও GND দিলাম, এখানেও নিচেরটাতেও GND দিলাম। এবার যদি আপনি আউটপুটে রান করেন, একটু খেয়াল করেন, মেলে ক্লিক করলে মেল, আর ফিমেলে ক্লিক করলে ফিমেল, তখন ওইটাতে আর থাকতেছে না। তাহলে এখন বিপদ কম, বিপদ মুক্ত, ঠিক আছে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাইতো। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারতেছি, যে হয় মেল দিতে পারতেছি, না হলে ফিমেল দিতে পারতেছি, ঠিক আছে। তো এবার একটু খেয়াল করেন যে আমরা এরকম রাখতে পারি, আবার চেক বক্স রাখতে পারি, পারি না? চেক বক্স মানে আপনার চেক করার অপশন থাকবে। মনে করেন যে আপনার ফেভারিট অ্যাক্টরস কে কে, তাই না? তো এখন 10টা নাম দেয়া আছে, তার মধ্যে থেকে আপনার 5 জনকে ভালো লাগে, ঠিক আছে, আর 5 জনকে, বাকি 5 জনকে ভালো লাগে না। আপনি তাহলে কি করবেন, 5 জনকেই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, দিয়ে সাবমিট করবেন। 4 জনকে ভালো লাগে কারো, সে 4 জনকে সিলেক্ট করে দিবে, কারো 10 জনকেই ভালো লাগে, সে 10টাই সিলেক্ট করে দিবে, এরকম বিষয়টা না? ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি মানে কয়টা বিষয় নিতে চাচ্ছেন ইউজারের কাছ থেকে, সেই কয়টা বিষয় ওখানে রাখতে হবে। এখন কার কয়টা ভালো লাগে, সে সেই কয়টা সিলেক্ট করে দিবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের কি লাগবে বলেন দেখি? চেক বক্স লাগবে। তো চেক বক্স যদি আপনি নিতে চান, ওই যে একইভাবে যেভাবে আমরা হচ্ছে রেডিও নিলাম না, জাস্ট ইনপুট টাইপ, এখানে কি দিতে হবে, চেক বক্স দিতে হবে, তাহলেই হয়ে যাবে। একটু খেয়াল করেন, এখানে এসে আমরা কি করব, ইনপুট, এর ভিতরে কি লিখব, টাইপ, টাইপ ইকুয়াল CAC কে চেক বক্স। এবার রান করি, দেখেন কি আসে আউটপুটে, আসছে। কিন্তু এইটা কি করতে হবে, আমাদেরকে ব্রেক করে দিতে হবে। তাহলে ব্রেক করে দেই, সমস্যা নেই। BR
বিয়ার। হ্যাঁ, এখন দেখেন এটা কেন আমি চেক করতে বলতেছি, তাই না? তো এখানে তো আমার পাশে একটা ইনফরমেশন বলে দিতে হবে আবার, ওই যে আগেরটার মতোই, তাই তো? তাহলে পাশে যদি বলে দিতে চান কিভাবে বলবেন বলেন দেখি? এই যে এখানে এসে লিখে দেন জাস্ট। হ্যাঁ হ্যাঁ, কি দিবেন? কিসের জন্য নিতে চাচ্ছেন? অ্যাক্টরস? হ্যাঁ, এটার জন্য নেবেন নাকি অন্য কিছুর জন্য নেবেন? মনে করেন যে হচ্ছে আমি এখানে অন্য কিছু দিলাম, ওয়েব ডিজাইন, ঠিক আছে, এরকম একটা দিলাম। হ্যাঁ, কিছু কোর্সের নাম লিখবো আর কি, যে আপনার কি কি কোর্স ভালো লাগে, ঠিক আছে, সেইগুলো আপনি মনে করেন যে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, আর একটা দিব ধরেন হচ্ছে এই বিয়ার লাগবে না, হ্যাঁ, উপরেরটা লাগবে না। এখানে দিতে পারি কি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। একটু খেয়াল করেন আউটপুটে কি আসে, দেখেন ওয়েব ডিজাইন, আরেকটা আছে কি গ্রাফিক্স ডিজাইন। তারপর আমরা আরও অন্য কিছু দিতে পারি, তাই না? যেমন আরেকটা দিলাম হচ্ছে মনে করেন এরকম কিছু দিলাম, ঠিক আছে। তিনটাই থাক, বাকিগুলো আপনারা করে নিন, পারবেন, তাই না? এখন দেখেন এখানে আছে কি ওয়েব ডিজাইন, এখানে আছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর এখানে আছে কি গ্রাফিক্স ডিজাইন। এখন যদি আপনার ভালো লাগে দুইটা, আপনি দুইটা দিবেন। আপনার যদি ভালো লাগে একটা, আপনি একটা দিবেন। আপনার যদি তিনটাই ভালো লাগে, আপনি তিনটাই সিলেক্ট করে দিবেন এইভাবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটু খেয়াল করেন 12:06। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা এই যে এখানে যে ওয়েব ডিজাইন লিখেছি, এখন ওয়েব ডিজাইন লিখেছি সেটা তো পাশে, এই ইনপুট ফিল্ডের সাথে তো তার কোনো সম্পর্ক নাই, আছে? এই যে এই ইনপুটের সঙ্গে তার কোনো কি সম্পর্ক আছে? সে একদম ইনপুটের বাইরে না, তাই না? তো এখন এইখানে ক্লিক করলে মনে করেন যে হচ্ছে কেউ এটাতে ক্লিক করলো, ওয়েব ডিজাইনে ক্লিক করলো, এখন সাবমিট করবে, তাহলে কিছু একটা তো পাঠাতে হবে, তাই না? কি পাঠাবেন? ওয়েব ডিজাইনে ক্লিক করলে মনে করেন যে আপনি ওয়েব ডিজাইন কথাটাকে পাঠাবেন, তাহলে এটাকে এই ইনপুট ফিল্ডের ভ্যালু হিসেবে সেট করে দিতে হবে না? কারণ এখানে তো আর কেউ টাইপ করে দিতে পারতেছে না, তাই তো? তো আমরা এখানে কি করব, এখানে ভ্যালু আকারে সেট করে দিব। দেখেন যে যদি কেউ এই যে ওয়েব ডিজাইন দেখে এই ইনপুট ফিল্ডটায় এই চেক বক্সে যদি কেউ ক্লিক করে, তাহলে যে ভ্যালুটা যাবে সেই ভ্যালুটা আমরা সেট করে দিলাম। মনে করেন ভ্যালু ইকুয়াল কি দিব এখানে, ওয়েব ডিজাইন, ঠিক আছে, ভ্যালু ইকুয়াল ওয়েব ডিজাইন। তার মানে কেউ যদি এইখানে আপনার ভ্যালু মানে এটাকে সিলেক্ট করে, তাহলে ভ্যালু হিসাবে কি চলে যাবে, ওয়েব ডিজাইন চলে যাবে। তাহলে কিভাবে যাবে, একটা নাম দিয়ে তো যাইতে হবে, তাই না? এটা তো নাম দিতে হবে, না হলে কি যাবে ভ্যালুটা যাইতে পারবে? পারবে না। তাহলে আমরা একটা নেম দিয়ে দিলাম, নেম মনে করেন যে আমি দিলাম হচ্ছে WD ওয়েব ডিজাইন, ঠিক আছে। আবার দেখেন পরেরটাতে এসেও কি করতে হবে, আপনাকে ভ্যালু সেট করে দিতে হবে। ভ্যালু দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে কি দিব, সফটওয়্যার ডেভেলপমেন্ট। আর এখানে কি দিব, আমরা নেম দিয়ে দিব হচ্ছে কি, ধরেন হচ্ছে দিলাম SW, ঠিক আছে। আবার পরে দেখেন এই যে গ্রাফিক্স ডিজাইন, এখানে এসেও কি করতে হবে, আমাদের একটা ভ্যালু সেট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কি করব বলেন দেখি, গ্রাফিক্স ডিজাইন ভ্যালুটা পাঠাবো, এটা দিয়ে দিলাম। দেন আমাদের এখানে কি দিতে হবে, একটা নেম দিয়ে দিতে হবে। নেমটা কি দিব বলেন, ধরেন GD দিলাম, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। তো এখন এই নাম ধরে এই ভ্যালুগুলা চলে যাবে যদি কেউ এগুলাকে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তো সেইগুলো আমরা পরে ডাটাবেজে নিয়ে রাখবো, জমা রাখবো। এবং ডাটাবেজে নিয়ে জমা রাখতে গেলে ওই যে আমরা ক্লিক করতেছি একটা অ্যারের মাধ্যমে চলে যাচ্ছে, ওই অ্যারের থেকে ধরে ধরে বের করে করে সব কোথায় রাখতে হবে, ডাটাবেজে জমা করে রাখতে হবে। এবং ওখান থেকে পরবর্তীতে আমাদের আউটপুটে আবার নিয়ে এসে শো করাতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা সিগনেচার পরে করবেন যাওয়ার সময়, ঠিক আছে। মানে সিগনেচার ক্লাসের সময় সিগনেচার করতে গেলে আপনাদের ঝামেলা হয়, ঠিক আছে। পরে যাওয়ার সময় আপনারা কয় মিনিট সময় লাগে, 2 মিনিট, তাই না? তো সেটা যাওয়ার সময় করেন। তো এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম,
আবার হচ্ছে জেন্ডার দিতে পারতেছি হচ্ছে রেডিও বাটন দিয়ে, আবার চেক বক্সের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, কোনো ইনফরমেশনকে আবার সিলেক্ট করে দিতে পারতেছি, তাই না? তো এবার আপনারা এরকম দেখেন না, অনেক আছে ড্রপ ডাউনের মতো কিছু চলে আসে, ক্লিক করলে যেখানে অনেকগুলো অপশন থাকে, সেখান থেকে যে কোনো একটাকে আপনি কি করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। তো এই সিলেক্ট আর অপশনের বিষয়টা আবার ইনপুট ট্যাগ দিয়ে হবে না, এর জন্য আছে হচ্ছে সিলেক্ট ট্যাগ। কি ট্যাগ? সিলেক্ট ট্যাগই আছে। আর সিলেক্ট ট্যাগের ভিতরে আপনি অপশন রাখবেন, তাহলে অপশন দেওয়ার জন্য আছে আবার কি অপশন ট্যাগ, বুঝতে পারছেন? তো একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগটাকে এবার একটু ইউজ করে দেখি। যেমন এখানে দিব হচ্ছে আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন, কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছেন নাকি কোর্স সিলেক্ট করতে চাচ্ছেন। মনে করেন আপনি কোর্স সিলেক্ট করবেন, কোর্স। হ্যাঁ, এখন এইটার পরে আপনাকে কি দিতে হবে, সিলেক্ট ট্যাগ। আর সিলেক্ট ট্যাগ শুরু করলে আবার শেষ করতে হবে, ঠিক আছে? সিলেক্ট ট্যাগ কী করলাম, শুরু করলাম আর শেষ করে দিলাম। এবার যদি আপনি যান, দেখেন আপনার একটা সিলেক্ট বক্স চলে আসবে, আসছে, বাট এখানে কোনো অপশন নাই। কোনো অপশন আছে? কোনো রকমের অপশন নাই। তাহলে অপশন কি করতে হবে, আপনাকে রাখতে হবে এখন, যে আমার এই কোর্সের মধ্যে কি কি অপশন আমি রাখতে চাচ্ছি। যেমন আমাদের এখানে মনে করেন যে হচ্ছে 10টা কোর্স বা 20টা কোর্স করানো হয়, তো আমি এই 20টা কোর্স এই অপশনগুলোর মধ্যে রাখবো। এখন যার যেটা করার ইচ্ছা আছে সেটা কি করবে, সিলেক্ট করে দিবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের যে সিলেক্ট যে ট্যাগটা আছে এটার ভিতরে আবার অপশন রেখে দিতে পারি। যেমন এখানে এসে আমি কি করব, অপশনকে রেখে দিব। যেমন দেখেন যে এটাকে নিচে নামাই দিলাম এবং অপশন দিয়ে দিব। এখন দেখেন OPTION, অপশন ট্যাগ শুরু হবে, অপশন ট্যাগ শেষ হবে। তো আমি এখানে রাখতে পারি কি, যেমন রাখলাম হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে? তারপর রাখলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর রাখলাম ধরেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন, এরকম অনেক থাকতে পারে না? তো যতগুলো থাকবে জাস্ট কি করবেন, এই অপশনগুলোকে বাড়ায় দিয়ে সেই ইনফরমেশনগুলো ভিতরে দিয়ে দিবেন। এবার একটু খেয়াল করেন, যদি আমরা যাই আউটপুটে, খেয়াল করেন যে চলে আসছে না, অপশনগুলো চলে আসছে। 3টা অপশন রাখছিলেন, 3টা অপশন চলে আসছে। কোর্সের মধ্যে একটা আসছে কি ওয়েব ডিজাইন, আর একটা আসছে কি ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা আসছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখন যার যেটা খুশি সেটা কি করে দিবে, সিলেক্ট করে দিবে। এখন যদি আপনার আরও 20টা কোর্স থাকে, আরও 30টা কোর্স থাকে, সবগুলো এখানে কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। তো এখন ওখান থেকে যে কোনো একটাকে কেউ সিলেক্ট করে নেবে যে আমি এটা করব, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে সাবমিট বাটনটা পাশে আসছে, এটাকে নিচে নিতে চাইলে কি করতে হবে, এটার পরে আবার ব্রেক দিয়ে দেওয়া যেতে পারে। এই যে এটার পরে দেখেন বিআর ট্যাগ শুরু করলাম, বিআর ট্যাগ শেষ তো করতে হয় না, জাস্ট ওই একই কথা, সিঙ্গেল ট্যাগ আর কি, মানে তখন 2 লাইন ব্রেক করে দিত। তো এবার একটু খেয়াল করেন যে আমাদের এখানে চলে আসছে না, বিষয়গুলো চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি কি দেখতে পারলাম, ফর্মের ক্ষেত্রে ইনপুট ফিল্ড টাইপ টেক্সট দেখলাম, ইনপুট ফিল্ডে টাইপ কি দেখলাম, ইমেল দেখলাম, টাইপ পাসওয়ার্ড দেখলাম, টাইপ সাবমিট দেখলাম, তাই তো? তারপর হচ্ছে টাইপ রেডিও দেখলাম, টাইপ চেক বক্স দেখলাম, আবার হচ্ছে সিলেক্ট দেখলাম। আচ্ছা, মনে করেন এবার হচ্ছে আপনার অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস, ঠিক আছে? আপনি অ্যাড্রেস নেবেন, হ্যাঁ? তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি দেখেন না, অনেক সময় আপনার অনেক বড় একটা ফিল্ড চলে আসে, তাই না? অনেক বড় একটা ফিল্ড চলে আসে, ওখান থেকে আপনি কি করতে পারেন, টাইপ করতে পারেন। ওইটাকে বলা হয় হচ্ছে টেক্সট এরিয়া, বুঝতে পারছেন? ওটাকে বলা হয় হচ্ছে টেক্সট এরিয়া। একটু খেয়াল করেন, আমি এই যে এখানে যে এটা দিলাম, এটা তো কোনো না কোনো নাম ধরে এই ভ্যালুগুলোকে পাঠাতে হবে, তাই না? অপশনের ভ্যালুগুলোকে। তো অপশনে কিন্তু কোনো ভ্যালু দেই নাই, যদি না দিই কোনো সমস্যা নাই, এই ভ্যালুটাই কি করবে, এই ট্যাগের ভ্যালু হিসাবে ধরে নেবে। কারণ কি, এই ট্যাগ শুরু এখানে, শেষ এখানে, আর মাঝখানে এটা আছে, তাহলে এইটার ভ্যালু কোনটা, এই ওয়েব ডিজাইন। এটাই চাইলে আপনি এখানে ভ্যালুটাকে সেট করে দিতে পারেন, ঠিক আছে? যে কেউ ওয়েব ডিজাইন যদি এটা সেট করে, তাহলে এর ভ্যালুটা যাবে হচ্ছে এরকম, হ্যাঁ, এর ভ্যালু যাবে হচ্ছে WD, এটা যাবে ওয়েব ডিজাইন যাবে, WD যাবে ভ্যালু আকারে, ঠিক আছে? আবার এর ভ্যালু দিতে পারেন হচ্ছে কি, যা খুশি, এখানে যাই দিবেন সেটাই যাবে, বুঝতে পারছেন? তো এখানে আমি ভ্যালুটাকে সেট করে দিতে পারি কি, বলেন দেখি, ওয়েব ডেভেলপমেন্ট, তাই তো? এরকম একটা কিছু দিলাম। আর এখানে আরেকটা ভ্যালু দেন, মনে করেন যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন,
গ্রাফিক্স, শুধু গ্রাফিক্স দিলাম, যা দিবেন সেটা যাবে। এগুলো কিন্তু যাবে না, যাবে? এগুলো যাবে না। এগুলো সিলেক্ট করলে যাবে কি, এখান থেকে যাবে হচ্ছে WD, এখান থেকে যাবে কি ওয়েব ডেভেলপমেন্ট, আর এখান থেকে যাবে কি গ্রাফিক্স। আচ্ছা, এগুলো তো যাবে কোনো না কোনো একটা নাম নিয়ে, তাই না? সেই নামটাকে বলে দিব হচ্ছে আমরা এই যে এই সিলেক্টের ভিতরে, ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে নাম দিয়ে দিলাম কোর্স, এরকম একটা কিছু দিলাম। তাহলে এর ভিতরে যে কোনো একটা যেটাকে আমরা সিলেক্ট করব তার যে ভ্যালুটা আছে সেটা চলে যাবে, এবং ওইটা নিয়ে সে কী হবে পোস্টারের মধ্যে চলে যাবে। ওখান থেকে পরবর্তীতে আমাদের কী করতে হবে, বের করে ডাটাবেজে জমা রাখতে হবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে পরের কাজ। এখন জাস্ট আমরা ডিজাইনটা দেখতেছি, ওকে? তো এখন একটু খেয়াল করেন যে আপনাদের অ্যাকশন বলে কিছু বলা হয়নি এখনো, না? আচ্ছা, এটা থাক, এটার কাজটা আমি বলতেছি একটু পরে বলতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে আমি উঠাই দিলাম। দেখেন এখানে কি ভ্যালু চলে গেছে, WD। কেন? ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইনে কোন ভ্যালু দেওয়া ছিল? WD, দেখেছেন? হ্যাঁ, ওইটা নিয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন, এইখানে হচ্ছে তো আমরা কোনো পাসওয়ার্ড দিইনি, সব কিছু ফাঁকা রেখেছিলাম। ধরেন মেলে ক্লিক করলাম, এই যে এটাতে, এবার যাবে কি বলেন দেখি, GND মেল। আর যদি আমি এখানে কি দিতাম, ফিমেল দিতাম, তাহলে এখানে যে ভ্যালুটা সেট করা ছিল সেটা যাচ্ছে, দেখেছেন? কিন্তু আমরা এইভাবে পাঠাবো না, আমরা পাঠাবো কি দিয়ে, পোস্টারে দিয়ে, তাই তো মেথড। হ্যাঁ, এটা থাক, আমি ওখানে জাস্ট পোস্ট লিখে দিব পরে, সমস্যা নেই। তো এখন একটু খেয়াল করেন যে আমরা ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, জেন্ডার দিচ্ছি, ওয়েব কী যেন করতেছিলাম আরেকটা অ্যাড্রেসের জন্য, তাই না? অ্যাড্রেসটা আপনি কোর্সের পরে নিতে পারেন, সমস্যা নাই। তো এখানে এসে আমরা যেটা করব, এই যে এটার পরে এসে আপনাকে একটা ট্যাগ নিতে হবে যেটার নাম হচ্ছে কি টেক্সট এরিয়া, ঠিক আছে? এরিয়া, টেক্সট এরিয়া শুরু করলাম, শেষ করলাম। দেখেন আউটপুটে এসে কিছুই না, জাস্ট টেক্সট লেখার জন্য কিছু চলে আসবে, দেখেছেন? আসছে না? এটাকে চাইলে আবার টেনে বড়ও করা যায়, এই যে এটাকে আবার এত বড় ফিক্সড করেও রাখা যাবে যে এটার উইড হবে এত, হাইট হবে এত। উইড হাইট আপনি কি করে দিতে পারেন, আবার ফিক্সড করেও দিতে পারেন, CSS দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফিক্সড করে রাখতে পারেন। তো এগুলো আমরা পরে দেখবো, জাস্ট আগে ট্যাগগুলো চিনে নেই যে কোন ট্যাগের কী কাজ, তাই না? এখন একটু খেয়াল করেন যে আমরা যখন সাবমিট এই কথাটাকে আবার নিচে দেখতে চাচ্ছি, তাহলে এখানে কি দিব, বিয়ার ব্রেক করে দিলাম, আউটপুটে রান করি, দেখেন কি অবস্থা হয়। এই তো চলে আসছে না? তো এখন এখানে যেটা দিব সেটাকেও কি করতে হবে, এই ভ্যালুটাকে ধরে কোনো না কোনো একটা নামের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে আমরা এই টেক্সট এরিয়ার মধ্যে একটা নেম সিলেক্ট করে দিতে পারি, নেম ধরেন আপনি দিলেন হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? আর সামনে যে এটা অ্যাড্রেস, এটা বোঝানোর জন্য এখানে লিখে দিতে পারি এই তো চলে আসছে না? অ্যাড্রেসের জন্য এটা আসছে না? তাহলে আমাদের নেমের জন্য এটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে আপনার যে ইনপুট ফিল্ডগুলো আছে ওইটার ভিতরে লেখা থাকে যে ইন্টার ইওর নেম। যখন আপনি ক্লিক করতেছেন তখন সেটা কি হচ্ছে, চলে যাচ্ছে, আবার নতুন করে আপনি আপনারটা দিয়ে দিতে পারতেছেন। তো এটা কিভাবে দেয়া যায়, এটা হচ্ছে যে ওই ট্যাগের আপনি একটা প্লেস হোল্ডার সেট করে দিতে পারেন। কি দিতে পারেন, প্লেস হোল্ডার। যেমন এই যে এই ইনপুট ট্যাগটা, এর আমি একটা প্লেস হোল্ডার সেট করে দিব, দেখেন PLAC, এই যে হোল্ডার, প্লেস হোল্ডার চলে আসছে, ইকুয়াল। এর ভিতরে যা লিখে দিবেন সেটাই কি করবে, ওখানে ওই ট্যাগের ভিতরে শো করবে। যেমন আমি এখানে লিখলাম যে হচ্ছে ইন্টার ফার্স্ট নেম। এবার একটু রান করে দেখেন কি আসে, দেখেন চলে আসছে ইন্টার ফার্স্ট নেম। আবার এর ভিতরে যদি আপনি রাখেন যে ইন্টার লাস্ট নেম, যেমন এখানে ক্লিক করে আমি কিছু লিখতেছি, ওটা চলে যাচ্ছে, আমাদের লেখাটা চলে আসতেছে, তাই না? তো এই একটা বিষয়। আবার আরেকটা বিষয় একটু খেয়াল করেন, যখন আমি এখানে ক্লিক করতেছি, সাবমিটে ক্লিক করতেছি, তখন ফাঁকা দিলেও কি হচ্ছে, চলে যাচ্ছে। বাট কেউ যদি ফাঁকা রাখে, কোনো ইনপুট ফিল্ডকে ফাঁকা রাখে, তাহলে আমরা তাকে কি করতে দিব না, যাইতে দিব না, তাকে সাবমিট হতে দিব না, তাকে ধরাই দিব যে না আপনাকে আগে এগুলো দিয়ে তারপরে যাইতে হবে, তাই না? এটা করা যায়। যেমন দেখেন HTML5 এর একটা অ্যাট্রিবিউট আসছে রিকোয়ার্ড, ঠিক আছে? রিকোয়ার্ড নামে একটা কি আসছে, অ্যাট্রিবিউট আসছে, যেটা ইউজ করলে
ওই ফিল্ডে কি হবে, রিকোয়ার ফিল্ড হবে, এবং ওখানে কিছু না কিছু আপনাকে কি করতে হবে, দিতেই হবে, না দিয়ে আপনি যাইতে পারবেন না। আর অ্যাডভান্স ভ্যালিডেশনের জন্য আমরা দেখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery কিভাবে কাজ করে, ঠিক আছে। যখন পিএসপি করব তখন তার HTML এর ভিতরে এটা দিতে হবে না, এটা অ্যাট্রিবিউট কোনটা না অবশ্যই লাগবে, মানে না ওই যে যেটা যে নেম না না তাহলে ওই চাইতে দিবে না, এটা তো পিএসপি তে হ্যাঁ পিএসপি দিয়েও করতে পারেন ভ্যালিডেশন, আবার আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, আবার হচ্ছে এই যে HTML5 এর যে ট্যাগ মানে অ্যাট্রিবিউট রিকোয়ার ওটা দিয়েও করতে পারেন। এটা দিলে হবে কি মানে সিম্পল ভ্যালিডেশন, বুঝতে পারছেন, জাস্ট ফাঁকা রাখলে যাইতে দিবে না এইটাই। কিন্তু আপনার কেউ কিছু দিচ্ছে, সেটা আবার আপনার কাঙ্ক্ষিত ডাটা কিনা সেটা দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে সেটা চেক করার জন্য আবার আপনি কি করতে পারেন, পিএসপি ইউজ করতে পারেন, আবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery ইউজ করতে পারেন। কিন্তু জাভাস্ক্রিপ্ট বা jQuery ইউজ করার সুবিধা কি, যে জাভাস্ক্রিপ্ট jQueryটা পেজটা লোডিং ছাড়াই আপনাকে কি করবে, ধরে দিবে। আর পিএসপি যখন আপনি সাবমিট করবেন তারপরে পেজটাকে রিফ্রেশ করে দিয়ে তারপরে আপনাকে জানাবে সব কিছু, বুঝতে পারছেন। তো এক্ষেত্রে সুবিধা কোনটায়, jQueryতে ভ্যালিডেশনের জন্য, কারণ আমার ওই সাবমিট অবধি যাইতেই হচ্ছে না, তার আগে আমি ভুলভাল কিছু দিলে আমাকে সাথে সাথে ধরিয়ে দিচ্ছে, তাই না। আর সাবমিট করলে আবার ভুল দেখায়, আবার সব ডাটাগুলোকে যদি রিফ্রেশ করে দেয় আবার সেই প্রথম থেকে সবগুলো লিখতে হবে। আর jQuery দিয়ে যেটা ভুল করতেছি শুধুমাত্র সেটাই ধরে দিচ্ছে, তাহলে আমি ওখানে কি করব, ওইটাকে জাস্ট চেঞ্জ করে ফেলবো, তাই না। না হলে কিন্তু এই যে পুরো ডাটা আবার রিফ্রেশ করে দিলে সমস্যা আছে, ঠিক আছে। তো একটু খেয়াল করেন, সমস্যা হচ্ছে মানে একটু হয়ে বসেন, নাকি ঠান্ডা বেশি লাগছে? আচ্ছা একটু খেয়াল করেন তাহলে, সেটা হচ্ছে যে আমরা টেক্সট এরিয়াও দেখলাম। আচ্ছা আমরা কালার নেওয়ার কোনো দেখেছি, ডেট বা কালার, এটা দেখি নেই না, শেষ করে দেই। হ্যাঁ 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 ভ্যালু দেওয়া যাবে, ভ্যালু দিতে পারেন, ভ্যালু সেট করে দিতে পারেন, বুঝতে পারছেন। বাট যখন হচ্ছে কেউ ভ্যালু দিয়ে দিবে, এখানে নতুন করে কেউ ভ্যালু ইনপুট দিয়ে দিবে, তাহলে সেটা পাবে, ঠিক আছে। হ্যাঁ সেটাই প্রয়োজন। আবার এডিট করার সময় একটা ভ্যালু তো দেখাতে হবে আপনাকে, তাই না। যখন হচ্ছে আপনি কোনো ডাটাকে এডিট করবেন, মানে আপনি পাসওয়ার্ড বা আপনার ইমেজ রিসেট করবেন বা কোনো স্ট্যাটাস যখন আপনি আবার এডিট করতে যান, তখন ক্লিক করলে ওই রকম একটা ফর্মের মধ্যে আপনার ইনফরমেশনগুলো শো করায় না, ওগুলো কিভাবে করায়, ভ্যালু আকারে করায়, বুঝতে পারছেন। যখন আপনি নতুন করে আবার এডিট করে দেন, আবার ওই নতুন ভ্যালুটাকে ধরে আবার নতুন করে ডাটাবেজে গিয়ে রিসেট করে দেয়, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা এখনও দেখি নাই সেটা হলো যে অনেক ওয়েবসাইটে আমরা ডেট নিতে পারি না, ক্লিক করলেই ক্যালেন্ডার চলে আসে না। তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, HTML5 এর মধ্যেই নতুন একটা চলে আসছে, সেটা হচ্ছে যে এরকম, মনে করেন যে আপনি কোর্সের আগে কোর্সের পরে এখানে একটা কি নিতে চাচ্ছেন, ইনপুট ফিল্ড নিতে চাচ্ছেন, ডেট ইনপুট, এটার একটা টাইপ বলে দিতে হবে জাস্ট, ঠিক আছে। টাইপ ইকুয়াল বলে দেব কি, ডেট, আর কিছুই না, হয়ে যাবে। দেখেছেন চলে আসছে না, ক্যালেন্ডার চলে আসছে। তো এখন হ্যাঁ, এখন আমরা কি করব, এটাকে ব্রেক দিয়ে দিই, বিআর। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এটাকে আমরা একটা নেম দিয়ে দিতে পারি, কারণ এই ডেটটাকে আমরা কিসের মাধ্যমে ধরবো, নেমের মাধ্যমেই ধরবো। তাহলে নেম ইকুয়াল কি দিলাম, ডেট। আচ্ছা আবার দেখেন এই যে এখানে চলে আসছে, কারণ এখানে যা দিব তাই কি হবে, এই যে উপরে চলে যাবে, একটু খেয়াল করেন, দেখেছেন ডেট চলে আসছে, ডেটের মধ্যে। এগুলোকে ধরে ধরে আমরা কি করব, পরে পাঠাবো। তো আরেকটা বিষয় আছে যে কালার, হ্যাঁ কিভাবে আপনি কালার নিতে পারেন, COLOR কালার, ইনপুট টাইপ ইকুয়াল কালার। দেখেছেন, যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ হবে কোথায়, এটা পরে বুঝি। মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন, ওয়েবসাইটের বডির ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, একটু পরে আবার চেঞ্জ করতে চাচ্ছেন, অন্য আরেকটা কালার দিবেন। মনে করেন যে আপনার একটা ইন্টারফেস মানে অ্যাডমিন প্যানেল আছে যেখানে ঢুকে বডির কালার চেঞ্জ করা যায়, তো ওইখানে এরকম একটা ইনপুট ফিল্ড আছে, যেখান থেকে কালার সিলেক্ট করলেন, যে কালার দিতে চাচ্ছেন ওই কালার সিলেক্ট করলেন, সাবমিট করলেন, সেই কালারের কোডটা যাবে ডাটাবেজে এবং ওখান থেকে নিয়ে এসে আমরা সেট করে দিব হচ্ছে বডির মধ্যে, বুঝতে পারছেন।
একবারই করে রাখবো, আপনি যখন যেটা দিবেন তখন সেটা পাবে, এরকম বিষয়টা হতে পারে না। এই জন্যে আমরা কি করতে পারি, এই ইনপুট ফিল্ডটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন দেখেন যে আমরা যে কালারটাকে পাঠাবো এর একটা নেম দিতে হবে না, দিয়ে দিলাম হচ্ছে কালার। একটু সাবমিট করে দেখি কি অবস্থা হয়। এখানে সিলেক্ট করলাম, কালারের একটা কোড চলে যাবে মেবি। হ্যাঁ দেখেন, দেখেছেন? আসছে না? এটা হচ্ছে কালারের একটা কোড, ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের ইনপুট ফিল্ডগুলোকে আমরা কি করতে পারলাম, মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম করার জন্য যে যে বিষয়গুলো লাগে মোটামুটি আমরা সবগুলো এখন লিখতে পারবো, তাই তো? সবগুলো এখন আউটপুটে, হ্যাঁ হ্যাঁ, রিকোয়ার কিছুই না, জাস্ট একটা অ্যাট্রিবিউট আর কি লিখে দিতে হবে, এই যে রিকোয়ার, ঠিক আছে। এই অ্যাট্রিবিউটটা কি করবেন আপনি, যে ফিল্ডে আপনার মাস্ট বি দরকার দিতেই হবে সেটা ওই ফিল্ডের মধ্যে এই অ্যাট্রিবিউটটা লিখে রাখবেন, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, যদি আমি আউটপুটে যাই, এখন দেখেন রিফ্রেশ করে সাবমিট করতে যাচ্ছি, সাথে সাথে আমাকে বলতেছে কি যে এটা আমাকে দিতেই হবে, না দিলে আমি যাইতে পারবো না। দেখেছেন একটু আগে কিন্তু না দিলেও আমরা কি করতে পারতেছিলাম, যাইতে পারতেছিলাম। তো আপনারা যে যে ফিল্ডগুলো রিকোয়ার মানে ম্যান্ডেটরি ফিল্ড মানে লাগবেই, ইউজারকে দিতেই হবে, সেগুলোর মধ্যে জাস্ট ওই HTML5 এর যে অ্যাট্রিবিউটটা আছে রিকোয়ার ওইটা রেখে দেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি, বুঝতে পারছেন? তো আমরা দেখেন একটা রেজিস্ট্রেশন ফর্ম করার জন্যে বা যে কোনো ফর্ম করার জন্যে যে যে ট্যাগগুলো মোটামুটি লাগে, মানে যে যে বিষয়গুলো মোটামুটি লাগবেই আপনার, সেগুলো আমরা সবই দেখলাম না এখানে। দেখেন ক্যালেন্ডার নেওয়া দরকার, তা দেখলাম, কালার নেওয়া দরকার, তাও দেখলাম, ড্রপ ডাউন দরকার মানে সিলেক্ট অপশন, তাও দেখলাম, তারপর হচ্ছে চেক বক্স দরকার, তাও দেখলাম, রেডিও বাটন দরকার, তাও দেখলাম, বাকিগুলো তো দেখলামই, ঠিক আছে। সো এখন বাসায় গিয়ে আপনারা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, এবং খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এটা, মানে পরবর্তীতে PHP নিয়ে যত কাজ করবেন সবগুলোতে এটা থাকবে, ঠিক আছে। এটা ছাড়া হবে না, মানে ডাটাবেজের সাথে ডাটা পাঠানো নিয়ে আসা, এই ফর্ম ছাড়া হবে না, ঠিক আছে। তো আপনার এটা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আরেকটা ক্লাসে আমরা দেখব হচ্ছে আপনাদের কি যেন বলে যে টেবিল দেখব, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখব, আর বাকি যে ট্যাগগুলো আছে HTML এর CSS শুরু করে দিব, ওইগুলোর সাথে সাথে বাকি ট্যাগগুলো আমাদের কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো HTML এ আর বেশি সময় আমরা দিব না, কারণ আমাদের আজকে নিয়ে 3টা ক্লাস, আরেকটা ক্লাস আমরা HTML এ দিব, আর বাকি যে CSS যখন শুরু করব তখন অটোমেটিক HTML এর যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর স্পেশালি যদি HTML এর জন্য আমি 6টা ক্লাস আপনাদের দিয়ে দিই, 7টা ক্লাস দিয়ে দিই, তাহলে বাকি বিষয়গুলোতে অনেকটা গ্যাপ থেকে যাবে, যেহেতু আপনাদের সময় অনেক কম, তাই না? আপনারা কতদিন থাকবেন? 3 মাস থাকবেন, তার মধ্যে আবার ঈদের ছুটি, কেউ অসুস্থ, এইটা সেইটা সব মিলে দেখা যাবে 3টা-4টা ক্লাস মিস হয়ে গেছে, তাই না? তো সময় কিন্তু খুবই কম, আবার ক্লাসে 2 আওয়ার্স করে সময় পাচ্ছেন, আবার এদিকে মনে করেন কেউ আসতেছেন 10 মিনিট করে লেট, তাই না? আচ্ছা, লেট প্রেজেন্টের জন্য আপনাদের একটা জরিমানা করা দরকার, দেরি করে আসবেন। ইভেন যদি আমিও আসি আমিও দিব, ঠিক আছে, কিন্তু আপনাদের আসা যাবে না, আপনাকে দিতে হবে। এটা নেক্সট ক্লাস থেকে করবো, একজনকে দায়িত্ব দিব যে দেরি করে আসবে তার একটা জরিমানা হবে পার মিনিট, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এগুলো অনেক বিষয় আছে আমরা দেখব। যেমন হচ্ছে আমি বলি, এটা তো নর্মাল জাস্ট HTML দিয়ে দিলাম, তাই না? jQuery-র কিছু প্লাগইন পাওয়া যায় যেগুলো ইউজ করে আরও সুন্দর সুন্দর আপনি করতে পারেন, এই ক্যালেন্ডার নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? তো এগুলো আমরা পরে দেখব, জাস্ট মানে বেসিক ধারণাটা যতটুকু দরকার আমি দিয়ে দিচ্ছি, এগুলোকে নিয়েই তো আগাবো, পরে কাজ তো হবে এই ইনফরমেশনগুলোকে নিয়েই। HTML দিয়ে জাস্ট আমরা কি করতে পারতেছি, ইনফরমেশন দিতে পারতেছি, এখন এইগুলাকে সুন্দর করে সাজাবো, কোন দিকে কিভাবে কি থাকবে না থাকবে, এগুলো নিয়েই পরের কাজগুলো হবে, ঠিক আছে। সো টেনশন নাই, সবই শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, না আর কোনো টেক্সট এরিয়ার প্রয়োজন নাই, এটাতেই থাকবে। এখন যে জায়গাটা এডিট করবেন আপনি, এডিট বলতে কি, আপনার কোনো একটা জায়গায় ভুল হয়েছে, ওই জায়গাটায় গিয়ে কি করবেন, জাস্ট ওই অংশটুকু এডিট করে সাবমিট করে দেবেন, তাহলে ওখানে যে এডিট করলেন যে ভ্যালুটা থাকলো আবার নতুন করে সেটা গিয়ে আবার আপডেট হবে, এডিট হবে, বুঝতে পারছেন? এই এখন দেখেন, মানে আর এডিট করার জন্য অন্য আরেকটা যে প্রয়োজন হবে সেটা বলতে কি, এটা তো আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন তখন,
বাট কোনো একটা ইনফরমেশন রেজিস্ট্রেশন করার পরে সাবমিট হয়ে গেছে, সেটা আবার কোথাও শো করতেছে। এখন শো করতে গিয়ে দেখলেন যে আপনি এখানে কি সমস্যা আছে। এখন যে সমস্যাটা আছে, পাশে আপনার এডিট আইকন আছে, এডিটে ক্লিক করলে আবার একটা ফর্ম চলে আসবে, যেখানে আবার ওই যে যে ডাটাগুলো আপনি সাবমিট করছেন সবগুলো শো করবে। এবং ওখান থেকে যেটা ভুল আছে সেগুলোকে আপনি কি করে দিবেন, এডিট করে দিবেন, দিয়ে আবার নতুন করে সাবমিট করবেন, এরকম বিষয়। তো এগুলো হচ্ছে পরের বিষয়, অনেক পরের বিষয়, আমরা দেখব। হ্যাঁ, আর কি বলেন? কোডিং দেখবেন? কোডিং তো দিয়ে দিব, এই যে দেখেন এখনই দিয়ে দিচ্ছি, আর ভিডিওটাও দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে যান। হ্যাঁ, কোন ব্যাকগ্রাউন্ড? ও আচ্ছা, আর একটা বিষয় দেখে আপনাদের কি এটা দেখানো হয়েছিল যে এই যে অ্যালাইন নামে যে অ্যাট্রিবিউটটা ছিল, আচ্ছা বডির ব্যাকগ্রাউন্ড কালার দেয়া দেখায়নি না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা সিএসএস দিয়েও দিতে পারি। আবার দেখেন এই যে বডিতে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে বিজি কালার, ঠিক আছে? বিজি কালার ইকুয়াল, এখানে আপনি কালারের নামটাকে সরাসরি লিখে দিতে পারেন, ধরেন হচ্ছে রেড লিখে দিলেন, তাহলে কি হবে, এই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। দেখেন, বাট এটা খুবই বাজে অবস্থা। এই কালার দিলে মনে করেন কোনো ভিজিটর আসলে সে ভয়ে দৌড়া পালাই যাবে, তাই না? তো আমাদের কি করতে হবে, কালারটা এমন কিছু দিতে হবে যেন ভালো দেখায়। তো আমি যদি এখানে এরকম কিছু একটা দিই, দেখেন কালার আমরা কোড দিয়েও দিতে পারি, আবার কালার কি করতে পারি, সরাসরি নাম লিখেও দিতে পারি। কালার দেওয়ার কয়েকটা প্রসেস আছে, আমি দেখাবো আপনাদেরগুলো, সেগুলো পরে দেখাবো, সমস্যা নেই। তো আমি এখানে একটা দেখেন কালারের কোড দিয়ে দিলাম, ঠিক আছে, ডি। তো এটা কীরকম কালার একটু দেখে আসেন, এরকমের একটা কালার চলে আসবে, দেখেছেন? এরকম একটা কালার চলে আসলো। এখানে আরও অনেক কিছু কালার দিতে পারেন, যেমন হচ্ছে 000 দিলে যদি এরকম দেন তাহলে কালো কালার, দেখেন কিছু আর দেখতে পাবেন না, সবই কালো, দেখেছেন কি অবস্থা? তো এইখানে এমন কিছু দিতে হবে যেটা যেন সুন্দর দেখায়, যেমন হচ্ছে এরকম একটা কালার দেওয়া যেতে পারে, F4 3টা বা 6টা, ঠিক আছে? দেখেন এখানে আরেকটা কালার চলে আসছে না? তো এইভাবে আপনি কি করতে পারবেন, কালার দিয়ে দিতে পারবেন। বডির ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কি কালার, হোয়াইট কালার আছে না? তো আমরা এগুলোকে চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তবে আমরা ওই বিজি কালার দিয়ে কালার দিচ্ছি না, ওইটাকে আবার সিএসএস দিয়েও দিতে পারবো, টেনশন নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবই চেঞ্জ করা যাবে। এই যে ইনপুট বক্সের যে চারদিকে যে কালার আছে, এই যে ফন্টগুলোর যে কালার আছে, এখানে ক্লিক করলে দেখেন চারপাশে একটা নিয়ে আসতেছে, কালার নিয়ে আসতেছে। ক্লিক করলে আপনি যে কালারটা আসতেছে এটা রাখবেন না, অন্য কালার রাখবেন। ধরেন হচ্ছে ক্লিক করলে রেড কালার আসবে, তো সেটাও চাইলে আপনি কি করতে পারেন, রাখতে পারেন। এই যে ক্লিক করাটাকে বলা হয় হচ্ছে ফোকাস, মানে যখন আমি ফোকাস করতেছি। আর এই যে কোনো কিছুর উপরে এরকম করে কার্সারটা নিয়ে গেলে এটাকে বলা হয় হচ্ছে হোভার। আবার এই যে এখানে ক্লিক করছি না, এটা হচ্ছে ফোকাস। আবার যখন ওখান থেকে বাইরে বের হয়ে অন্য কোথাও ক্লিক করবো, এটাকে বলবো হচ্ছে ফোকাস আউট, মানে এটার থেকে আমি কি করলাম, ফোকাস আউট করলাম। তো এই বিষয়গুলো আমরা দেখবো যখন সিএসএস আসবে না, তখন এই যে ফোকাস করলে কি হবে, হোভার করলে কি হবে, ফোকাস আউট করলে কি হবে, সেগুলো আমরা সব কিছু পরে করে নিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, আপনারা বাসায় গিয়ে কোনটা এখন করবেন? আচ্ছা একটু দাঁড়ান, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কেমন?